স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং নির্দেশ দিয়েছেন যাতে করে গ্রেপ্তার করা হয়, এবং ওই দিন সকাল থেকেই নাকি আমাকে খোঁজা হচ্ছিল। তারপরে রাতে গিয়ে তারা অনুসন্ধান করে পেয়েছেন কোথায় আছি। এই যে আপনার আটক, গ্রেফতার দেখানো হলো, আদালতে দেওয়া হলো, আদালতের পর আপনি জামিনের আবেদন করেছিলেন, ওই প্রক্রিয়াটা যদি একটু বলেন, ওই অভিজ্ঞতাটা আপনার কি ছিল? আমাকে তুলে নেওয়া হলো, 24 ঘন্টা পার হওয়ার পরে আমাকে নিয়ে যাওয়া হলো আদালতে। আদালতে গিয়ে আমাকে অ্যারেস্ট দেখানো হলো এবং সেখানে আমাকে রিমান্ড চাইলো। কি রিমান্ড, আমার কি জিজ্ঞাসাবাদ করবে। এই 24 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরেও তাদের ইয়ে হয় নাই যে কি জিজ্ঞাসাবাদ বাকি রয়ে গেছে। তারপরে 6 দিন আমি ইয়েতে ছিলাম, ডিবিতে অফিসে ছিলাম, একদম ফালতু জায়গায়, যেখানে মশা ছাড়া আর কিছু না, নির্জন পরিবেশে। তো সেখানে কোনো জিজ্ঞাসাবাদ কিছুই নাই। খামাখা 6টা দিন আমার বসিয়ে রেখে টাইম নষ্ট করেছে বলতে পারেন, এবং একা 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 আপনাকে রেখে দিয়ে মানে মানে রাতে ঘুমাতে পারেন না আপনি, লাইট জ্বালানো, মশা, এই মানসিক নির্যাতন আর কি। শারীরিক কোনো কিছু বলে নাই বা খারাপ ব্যবহারও কেউ করেনি, কিন্তু মানসিক নির্যাতন যেটুকু করার সেটুকু করেছে এই 7 দিন ধরে। তারপর 7 দিন পরে প্রডিউস করা হলো আদালতে, এবং আদালত তখন নির্দেশ দিল যে জেলে পাঠিয়ে দেওয়ার জন্য, এবং আমাকে ডিভিশন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল একই সঙ্গে। আপনি ডিভিশন পেয়েছিলেন? আমি ডিভিশন পেয়েছি, তবে 1 মাস পরে। এটা আমার এক ধরনের আপনার মাধ্যমে আমি বলতে চাই যে সরকার যে জেল কোড যেগুলো করে রেখেছে অনেক অনেক ফালতু করে রেখেছে। এখানে তো ডিভিশন যদি আদালত দিয়ে থাকে, আবার এটা এর উপর নির্ভর করছে, ডিসির উপর নির্ভর করছে। ডিসি সাহেব দিলে তারপরে ডিসির কি কাজ, জেলের সাথে আমি কোনো কাজ পেলাম না। তার মানে হচ্ছে যে হয়রানি কিভাবে করা যায়, দ্বিস্তর বিস্তর আদালত নির্দেশ দেওয়ার পর, তার মানে আদালতের নির্দেশে কিছু হয় না, 2 স্টেপ নির্দেশ লাগে। নির্বাহী আদেশের একটা বিষয় রয়ে গেছে, হয়রানি আর কি। আমি একটু জানতে চাই, বাংলাদেশের মানুষজনের বিমান নিয়ে অনেক ধরনের কৌতূহল, তারা অনেক ধরনের কথা বলে, ভাবে যে মানসিক নির্যাতনের পাশাপাশি শারীরিক বহু ধরনের নির্যাতন হয়। বিশেষ করে সন্ত্রাস বিরোধী আইন, আপনাকে যে আইন আটক করেছিল, এই আইনের নির্যাতনের কথা অনেকেই বলে। আপনার সাথে আসলে এই পুরো রিমান্ড প্রক্রিয়াতে কি হয়েছে? 5 দিনের যে সময় কি হয়েছে আপনাকে? 5 দিনে আমাকে 2 দিন 2 জন জিজ্ঞাসাবাদ করেছে, চা পানি খেয়েছি বসে বসে, আর কিছুই না। কোন ধরনের মানে মানসিক নির্যাতন ছাড়া আসলে শারীরিক ভাবে আপনাকে? না, আমাকে শারীরিকভাবে কিছু করে না, কারণ তারা জানে এটা ভুয়া মামলা। তারা নিজেরাই দেখতেছে যে সমস্ত অভিযোগগুলো করছে এগুলো কোনো পাত্তা নাই, মানে সম্পূর্ণটা ছিল একটা ভুয়া জিনিসপত্র। এবং এখানে আপনি বলেন, আমরা এখন কথা বলছি, আমাদের এই কথা বলার মধ্যে সন্ত্রাস কোথায়? এখানে সন্ত্রাস কোথায় হলো? সন্ত্রাস বিরোধী মামলা, এবং সন্ত্রাস বিরোধী মামলা একটা হাতিয়ার করে রেখেছে সরকার বিরোধী দল, বিরোধী মতকে দমন করার জন্য। ডক্টর ইউনূস যেটা মানে এটা করেছেন আমার সঙ্গে, সেটা তো উনি আমার মতকে দমন করার প্রচেষ্টা নিয়েছেন, অথচ সেটা করার কথা ছিল না উনি। এবং মানুষের মধ্যে একটা মানে দেশের মধ্যে একটা হিংসা বিদ্বেষ ক্রিয়েট করা। পুরো দেশটা এখন একজন অন্যজনকে সহ্য করতে পারছে না। আমাদের মধ্যে রাজনৈতিক বিরোধ ছিল, কিন্তু এত বিরোধ ছিল না 5 আগস্টের আগে। এবং উনি আসবেন, উনি ক্ষমতা নেবেন, তাতে করে আমরা আরো খুশি হয়েছিলাম যে আমরা একটা ভিন্ন ধরনের রাজনীতি দেখতে পাবো দেশের মধ্যে, একটা ভিন্ন আবহাওয়ায় আমাদের দেশটা মানে পরিচালিত হবে, যেটা শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন থেকে আলাদা হবে। কিন্তু এখানে দেখলাম যে ওনার প্রধান দায়িত্ব ছিল স্বাধীনতাকে খর্ব করা, আমাদের মুক্তিযুদ্ধেরকে খর্ব করা, 24কে দিয়ে 71কে মুছে দেওয়ার প্রচেষ্টা। সেই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার থেকে শুরু করে, 32 নম্বরের আগুন দেওয়া থেকে শুরু করে, এবং আমাদের জাতীয় দিবসগুলোর পালন 7ই মার্চ থেকে শুরু করে, আমাদের সংবিধান দিবস থেকে শুরু করে জাতীয় দিবসগুলোকে ইরেজ করে দেওয়া আমাদের ইয়ে থেকে, সরকারি খাতা থেকে, এই সবগুলো করেছে ইউনূস পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা উগ্র রাজনীতি মৌলবাদী রাষ্ট্র হিসাবে তৈরি করার জন্য। এবং এই উগ্র মৌলবাদী রাষ্ট্র যদি থেকে থাকে, আমেরিকান দৃষ্টিভঙ্গি পরে চেঞ্জ হবে। আমেরিকা সবসময় দেখবেন আপনি উগ্র মৌলবাদী রাষ্ট্রগুলোর সাথে পরবর্তীতে এসে প্রথমে তারা এই মৌলবাদীদেরকে ইন্ধন দেয়, পরবর্তী পর্যায়ে এসে এটা হস্তক্ষেপ করে। ইউনূস যাওয়ার পুরো প্রক্রিয়াতে বাংলাদেশকে একটা উগ্র মৌলবাদী রাষ্ট্র হিসেবে তৈরি করেছে, এবং যাওয়ার কালে সে আমেরিকার সাথে এমন একটা চুক্তি করে গেছে যাতে বাংলাদেশ একটা গোলাপী রাষ্ট্র হয়। বাংলাদেশ এখন সবকিছুর জন্য ইউএস এর পারমিশন নিতে হবে। ভেরি রিসেন্টলি দেখেছেন আপনার তেল কিনবে, সেটা ইউএস এর পারমিশন চেয়েছে। একটা বিষয় আমি একটু জানতে চাই, আপনি যে পরবর্তীতে যখন রিমান্ড শেষে আপনাকে আদালতে প্রেরণ করলো, তখন আপনি জামিনের জন্য কথা বলেছিলেন। সেই জামিন প্রক্রিয়া, আপনার জামিন হয় নাই, আপনার কাছে বলছেন যে কোনো এভিডেন্সও পায় নাই। এই জামিন না হওয়ার পেছনে আপনার যে আমরা যেটা বলি যে বিচার বিভাগ স্বাধীন, এখন একটা বিচার বিভাগ আলাদা সচিবালয় হয়েছে, আপনার অভিজ্ঞতা কি তাই বলে? না, বিচার বিভাগ স্বাধীন হয় নাই। বিশেষ করে আমাদের নিম্ন আদালত এখন কমপ্লিটলি বলবো না, এখনো নিয়ন্ত্রণে আছে, সরকারের নিয়ন্ত্রণে চলে। এই মামলাগুলো দিয়ে প্রমাণ হচ্ছে শত শত না হাজার হাজার মামলা
আপনি আপনি আমি ধরেই নিয়েছি, আমি তো আশা করি না যে আমাকে ওখানে জামিন দেবে। আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে যাবেন মানে আপনাকে না শুনেই, বা যে উচ্চ আদালতে যে মামলার ভিড়, এবং সেটা কেন হচ্ছে, সেটা হচ্ছে এই কারণগুলোর জন্য। কারণ নিম্ন আদালত কোনো জামিনই দেয় না, নিম্ন আদালত যাবে, শুনবে, পাঠিয়ে দেবে। তো এর বিশেষ করে এই মামলা তো মানে সিংহভাগের ক্ষেত্রে তাই হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনের ক্ষেত্রে, এবং একটা বিরোধী দলকে দমন করার জন্য করেছে এবং সাকসেসফুলি করেছে ইউনূস। একটা বিষয় মানে জানার, আপনি বলছেন যে সাবেক সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি ব্যক্তিগতভাবে আপনাকে আটকের কথা বলেছেন, তার স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে কথা বলেছিলেন না? এর পেছনে আরো কেউ আছে? থাকলে কে? আপনি কি কোনো কিছু ট্রেস করতে পেরেছেন কিনা? আমি পেয়েছি। এর মধ্যে এর পেছনে আছে দুজন ইউটিউবার যারা বিদেশে আছে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। তারা যে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের কথায় যে ইউনূস সরকার উঠে আর বসে, তারা যে মৌলবাদী রাষ্ট্র করতে যাচ্ছে এই দেশটাকে, এবং ব্যক্তি আক্রমণ করে মানে প্রত্যেকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াকে একটা দুর্গন্ধযুক্ত নলা মানে নর্দমা বানিয়ে ফেলেছে ওরা। এই নর্দমার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় কথা বলা মানে এই নয় যে আপনি ব্যক্তিগত আক্রমণে, ওরা কারে না আক্রমণ করেছে আপনি যদি দেখেন, সেই ইউনূস থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু, আমাদের শেখ হাসিনা থেকে শুরু করে, আপনার এই যে তারেক রহমান থেকে শুরু করে, খালেদা জিয়া থেকে শুরু করে, সবাইয়ের বিরুদ্ধে, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এখন আছেন সালাউদ্দিন সাহেব, তার বিরুদ্ধে, প্রত্যেকের মানে আপনার সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট গন্ডগোল হচ্ছে, আপনার কাছ থেকে হয়তো টাকা পাচ্ছে না, তখন আপনার বিরুদ্ধে কিছু একটা করে দেবে। তো সেটা আমার বিরুদ্ধে তারা করেছে, যখন আমি তাদের কোনো পাত্তা দিই না, কথা বলি না। এখনো আমি তাদেরকে পাত্তা দেওয়ার কোনো মনে করি না, কারণ আমি মনে করি যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াকে দুর্গন্ধযুক্ত করে দিয়েছে পলাতক দুইটা ইউটিউবার এবং তার আরো কিছু সহযোগীরা, এবং তাদের বিরুদ্ধে আমি কথা বলেছি। ওরা এনসিপিকে হায়ার করেছে, বা এনসিপি তাদের পোষ্যপুত্র হিসাবে অ্যাক্ট করেছে, এবং তারা সম্মিলিতভাবে ডক্টর ইউনূসকে রিকোয়েস্ট করেছে। ইউনূসের কাছে এনসিপি নেতারা গিয়েছিল আমাকে গ্রেপ্তার করার জন্য, দাবি করার জন্য। আর স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু সেই এই মানে উপদেশটা যেহেতু এটা চালায়, সে তো একটা গদ্দপ টাইপ ছিল, আপনি জানেন, সবাই জানে যে এই গদ্দপটা এটা ক্যারি করেছে শুধু। আদালতে জীবনে প্রথমবার গিয়েছেন আপনি কারাগারে, কারাগারের অভিজ্ঞতা কি আসলে? এই জায়গা কেমন জীবন? মানে আপনি একজন ডিভিশন প্রাপ্ত হয়ে গেছেন, ডিভিশনের আগে লাইফটা কেমন ছিল কারাগারে, তারপরে ডিভিশন প্রাপ্ত আপনি কিছুটা মানে কিছুটা বাড়তি সুযোগ সুবিধা কতটুকু পেয়েছেন? এই জায়গায় মানুষ বসবাসের মানে একজন মানুষ যদি অপরাধী হয় তার সংশোধনের জায়গাটা আসলে থাকে কিনা? না, কারাগার আসলে সংশোধনের জায়গা না, কারাগার এখন মাদ্রাসা হয়ে গেছে বলতে পারেন। মাদ্রাসা এই জন্য যে আপনি দেখবেন মসজিদে যে পরিমাণ আল্লাহকে ডাকাডাকি হচ্ছে, তার থেকে হাজার হাজার গুণ বেশি ডাকছে মানুষ কারাগারে বসে, কারণ তাদের আর কোনো উপায় নাই। আইন আদালত তাদের জন্য কাজ করছে না, তারা আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আর কোনো বিচার কাউকে পাচ্ছে না। আমার প্রথম 1 মাস ছিল হেল, আপনি বলেন জাহান্নাম এর সঙ্গে তুলনা করা যায় এগুলাকে। কাটানোর পর যখন ডিভিশন দেওয়া হলো, তখন চেঞ্জ এসেছে। তখন এই জায়গাটাতে আমরা 4 জনের একটা রুম, 4 জন সমপরিমাণ জায়গায় 4 জন, আবার এখানে 4 জন, বা আমার সাথে মানে আমরা 3 জন ছিলাম, 4 জনের রুম আর কি, তখন 4 জন থাকা যায়। এখানে খাওয়া দাওয়ার উন্নত আছে, আপনার খাটের ব্যবস্থা আছে, এবং এখানে কমোডের ব্যবস্থা আছে। এখানে লাইফটা আপনার বাসার সাথে আপনি তুলনা করতে পারেন, কিন্তু আপনার জীবনযাত্রা না, আপনি ওই জায়গাতেই বন্দী, ওই বিল্ডিং এর বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে একটা কথা আমি আপনাকে বলছি যে জেলখানার মধ্যে কিন্তু আওয়ামী লীগ বা সরকার যাদেরকে টার্গেট করেছে, তাদেরকে জেলখানার মধ্যে জেলে রেখেছে, আরেকটা জেলে রেখেছে। কারণ অন্যান্য বন্দীরা তার ওয়ার্ড থেকে বের হয়ে অন্য জায়গায় যেতে পারে, কিন্তু এই ধরনের মামলায় যাদেরকে রাজনৈতিক টার্গেট করে যাদেরকে ধরছে, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে, ওদেরকে ওই নির্দিষ্ট গণ্ডির বাইরে হতে দিচ্ছে না, জেলের মধ্যে আরেকটা জেল তৈরি করে রেখেছে। আপনি কি এই যে প্রথম 1 মাস যে ছিলেন এই জায়গা কি এই যে আপনি যেটা বলছেন ওই গণ্ডির মধ্যেই ছিলাম, এর মধ্যে থেকে বের হতে? এই গণ্ডির মধ্যে থাকতে হচ্ছে। ওই গণ্ডিতে যে কয়জন ব্যক্তি আছে তাদের সাথে কথা বলতে হচ্ছে, বাইরের কারোর সাথে কথা বলার কোনো সুযোগ ছিল না। আপনার সাথে যারা ছিল তারা আসলে কেমন পলিটিক্যাল মামলার ছিল না এই সন্ত্রাস? 100% পলিটিক্যাল মামলারই ছিল, সবার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলার এটা মধুমতি কারাগার, মধুমতি বলে একটা বিল্ডিং, এবং এটা ইয়েতে আপনার কাশিমপুর কারাগারের 2 নম্বর কারাগারে এটা। এবং সেই আমাকে যেখানে রেখেছিল সেখানে সব আওয়ামী লীগের নেতাকর্মী, তাদেরকে মানে সিলেক্ট করে ওখানে ডাম্পিং করা হয়েছে, এরা যাতে অন্য জায়গায় যেতে না পারে, এদের অধিকার যাতে এটুকু খর্ব হয়ে থাকে যে এরা বাইরের কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। 15 দিন অন্তর একটা ব্যবস্থা আছে, অনেকের সেটাও কেটে দেয়, 15 দিনও যোগাযোগ করতে পারে না, মানে ফ্যামিলি যোগাযোগ করতে পারে না। ফোনের একটা সিস্টেম আছে 7 দিন পর কথা বলা, সেটাও অনেকের কেটে দিয়েছে। এইভাবে দিন রজনী পার করা, এবং
একটা মেন্টাল টর্চার যে পরিমাণ করা যায়, একটা মানসিক রোগী কিভাবে মানুষ হয়ে যায়, আমার ওই অভিজ্ঞতাটা হয়েছে। আপনি কি দেখা করতে পেরেছেন, ফোন করতে পেরেছেন আপনার এই প্রথম ডিভিশন পাওয়ার? আমাকে এই জায়গায় বাধা দেওয়া হয়নি। আমাকে ডিভিশন আসার আগেও আমি কথা বলতে পেরেছি, পরেও কথা বলতে পেরেছি, কিন্তু পুরো দেখা করতে পারছেন? দেখাও করতে হয়েছে। আমার ফ্যামিলি মেম্বাররা দেখা করতে পেরেছে, এবং ওই ডিভিশনে যখন গিয়েছি তখনও পেরেছি, আগেও পেরেছি। কিন্তু হেনস্থা আর কি, সেই কথা বলা, আপনার কাছে কথা বলার জন্য 15 দিন পরে একজন লোক যাচ্ছে, 20 মিনিট দেখা করলেন, এইটুকুই। এবং আপনাকে সবাই দেখা করতে পারবে না, ফ্যামিলির দেখা করতে হলে কার্ড দিতে হবে, 14 ঠিকানা দিতে হবে, এবং সেটা আবার 14 জায়গায় যাবে, যে আপনি কার সাথে কথা বলছেন না করছেন, টোটাল একটা সার্ভিলেন্স। একটা বিষয় বাংলাদেশের মানুষজনের ধারণা, এবং কি অনেকেই বলেন যে জেলের ভিতরে একটা বিজনেস চলে, মানে কেউ হচ্ছে এই কারাগারের এই রুমটাই হয়তো তার আন্ডারে এরকম করে যায়। আপনি কি এটা প্রত্যক্ষ করেছেন কিনা? তার মানে কাউকে তোয়াজ করে কারাগারে থাকতে হয়েছে কিনা? আমাকে কাউকে তোয়াজ করতে হয়নি, কিন্তু আমার যে সুবিধাগুলো, আমার যে অধিকারগুলো আমার পাওয়ার, আমি তো ওগুলো কিছু পাইনি। আমি নিজে খাবো, আমার টাকা দিয়ে খাবো, সেই খাদ্যটা আমি যথাযথ খাদ্য কিনতে পারছি না। আমি তোমার পচা খাদ্য তুমি যেটা সাপ্লাই দিচ্ছ সেটাই নিতে হচ্ছে। হ্যাঁ, ওইটা টাকা মানে কিনে খেতে হচ্ছে। এবং এই যে দেখেন আপনি, জেলখানা থেকে যে খাবার দেয় সেটা সাধারণ কয়েদি, মানে যাদের কোনো উপায় নাই আর, তারা খায়। আর যাদের একটুখানি উপায় আছে তারা কিনতেছে। এই কেনা তো আমি হিসাব করে দেখেছি, মাসে 20,000 টাকা ছাড়া ওইখানে খাওয়া সম্ভব না একটা লোকের। মাসে 20,000 টাকা খরচ, আপনার এই পুরো 3 মাসে 60,000 টাকার মতো আপনার শুধু খাবার খরচে চলে যাচ্ছে। এবং এটা প্রতিটা আপনি দেখেন বছরের পর বছর। সেটাও কি খাবার? মানে সেটাও মাছ একটা দিল, মাছের সাথে আলু 2টা দিল, 1 গাদা জল দিল, এটুকুই। আর নরমাল খাবারটা কি দেয়? নর্মাল খাবারটাও হচ্ছে যে সবজি কতগুলো দেবে, কোনো তেল নাই, ঝাল নাই, নুন নাই, এইরকম করে। নুন আছে, তেল ঝাল নাই, এরকম করে কতগুলো দেবে, যেটা আপনি গন্ধেও আপনি ধরতে ইচ্ছে হবে না আপনার। ভাতটা অনেক সময় খাওয়া যায়, কিন্তু রাত বেশি হলে আবার ওটা পচে যায়, কারণ দিনেই এগুলো রান্না করা হয়, এবং সেই রান্নাটা সারা রাত পর্যন্ত আপনাকে ওইটা খেতে হবে।